অফিস থেকে বের হয়েছি, তখনই বাবা কল দেয়। বাবা বলেন, কিছু শুনলি? আমি বললাম, কি শুনবো বাবা? বাবা বলেন, নওশোবার বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। নওশোবা নামের এই মেয়েটার সাথে আমার বিয়ের কথা চলছে পারিবারিকভাবে। গত সপ্তাহে মেয়েটাকে দেখে চেন পরিয়ে এসেছি। এখন শুধু ভালো একটা দিন দেখে বিয়ের তারিখ ঠিক করা বাকি। নওশোবার বাবা বলেন, তার ছোট ভাই কানাডা থাকে, সে আগামী মাসে দেশে আসবে, তাই চাইছে তখনই বিয়েটা হবে। অফিস থেকে বাসায় ফিরে দেখি বেশ ভালোই একটা আসর বসেছে। এমন আসর দেখে আমি ঘটনাটা বুঝবার চেষ্টা করলাম। কিছুক্ষণ পরেই বুঝলাম নওশোবা আর আমার বিয়ের কথা নিয়ে আলোচনা হচ্ছে। বেশ কয়েকজন আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যাদের সাথে ভালো সম্পর্ক তারাও আছেন। আমার ছোটো ফুপা বলেন, এখন যদি চেন না দিতে চায়? মামা পাশ থেকে বলেন, বললেই হয়ে গেল যে চেন দিব না, দরকার হলে পুলিশ নিয়ে যাব চেন নিয়ে আসতে। 1 লাখের বেশি চেইনের দাম। বাবা মা দুজনে চুপচাপ সবার কথা শুনছে। আমার এসব আলোচনা শুনতে ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে বলে রুমে চলে যাই। রাত 11টার দিকে আলোচনা শেষ হলে যে যার বাসায় চলে যায়। মা আমার রুমে আসে। বিছানার উপর ল্যাপটপ সরিয়ে রেখে বললাম, কিছু বলবে মা? মা বলেন, তোর বাবা আর মামারা যে এই বিয়েতে এখন রাজি না। তোর মামা মেয়ের চাচাকে ফোন দিয়ে বলছে যে এখন বিয়ে হবে না। আমি বললাম, মা, মামা কাজটা কি ঠিক করেছেন? বিয়ে হোক বা না হোক পরেই বলা যেত। ওদের বিপদের সময় এমন বলা কি উচিত হয়েছে? মা বলেন, দেখ, আমি কি বলবো, কারোরই তো মত নেই। মা চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমি ল্যাপটপ খুলে আবার কাজ নিয়ে বসি। মা বলে, শুনলাম তার অফিসের 3 কোটি টাকা চুরির অভিযোগ উঠেছে, রিমান্ডেও নাকি নিতে পারে। নওশোবার কোনো ছবি আমার কাছে নেই। 2 বার কথা বলা হয়েছে, তেমন জরুরি কোনো কথা না। একবার 4 মিনিট আর একবার 7 মিনিট। মনে হয় যে মেয়েটার সাথে এক জীবন থাকা যায়। মানুষ চিনতে কখনো এক জীবন চলে যায়, আবার কখনো অল্প সময়েই মানুষের বুকের ভিতরে সবটা পড়ে ফেলা যায়। যদিও আমি মানুষ অতটা চিনতে পারি না। মা পাশে এসে বসে আমার মাথা হাত রেখে বলে, তুই এক কাজ কর বাবা। আমি বলি, কি কাজ? মা বলে, তুই একবার ওই বাসায় যেয়ে খোঁজ নিয়ে দেখ তো, তোর বাবা কিংবা মামারা কেউ যেন না জানে। আমি বললাম, মা, আমার হাতে এখন টাকা নেই। মা বলেন, সকালে 2000 টাকা আমার কাছ থেকে নিস। আমি বললাম, আচ্ছা। আমি মুগ্ধ হয়ে আমার মাকে দেখছি। এতক্ষণ এই কথাগুলো মা ধীরে ধীরে বলে রুম থেকে বের হয়ে গেলেন। যদিও আমি ভেবে রেখেছি একবার জেলখানায় যাব দেখা করতে। রাতে ঠিক করি অফিস থেকে আগামীকাল ছুটি নেব। ভোরবেলা মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাসা থেকে বের হই। নওশোবাদের বাড়িটা 3 তলা। এখানে এর আগে 1 তলা একটা বাড়ি ছিল। নওশোবার বাবা বাড়িটা ভেঙে 3 তলা তুলেছে। ওরা থাকে 2 তলায়। দরজার কলিং বেল চাপলে নওশোবার ছোট বোন দরজা খুলে দেয়। মেয়েটার নাম জুথি। জুথি আমাকে দেখে একটা হাসি দেয়। এমন মুহূর্তে কেউ হাসতে পারে আমার জানা ছিল না। জুথি ঘরের ভিতরে ছুটে যেয়ে 2 বার আপা বলে ডাকে। আমি সোফার উপরে বসি। তখনই ঘরের ভিতর থেকে নওশোবা আসে, সাদা সেলোয়ার কামিজ পরা। ওড়নাটা ঠিক করতে করতে আমার সামনে এসে দাঁড়ায়। নওশোবা বলে, আপনি এখন এসেছেন? এখন যে আমার হাতে সময় নেই, কথা বলতে পারবো না, এক্ষুনি বের হতে হবে। জ্যোতিকে ডেকে বলে আমাকে যেন চা নাস্তা দেওয়া হয়। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন? নওশোবা বলে, একবার বাবাকে দেখতে যাব। আমার বড় মামার শালা একজন এসপি, তার সাথে দেখা করতে যাব। অনেক জায়গায় যেতে হবে, আপনি বসুন, চা নাস্তা খেয়ে যান। আমি বললাম, আমিও আসি যদি কোনো সমস্যা না থাকে। নওশোবা দাঁড়িয়ে থেকে কি যেন চুপচাপ ভাবে। আমি বললাম, আজকে সারাদিন আমার কোনো কাজ নেই কিন্তু। নওশোবা বলে, আচ্ছা চলেন তবে।
বাসা থেকে বের হওয়ার আগে নশোবার মা ছুটে আসে। তিনি বলেন, আমাকে সাথে করে নিয়ে যান নশোবা। নশোবা বলে, মা তুমি বাইরে গেলে অসুস্থ হয়ে যাবে, বাসায় থাকো। জ্যোতিকে ডেকে বলে মায়ের দুপুরে ওষুধ যেন সময় মতো দেওয়া হয়। জ্যোতি মিটমিট করে হেসে বলে, আপাতত চিন্তা করিস না, আমি আছি তো। নশোবা একটা ধমক দিয়ে বলে, এখানে হাসির কি হয়েছে, হাসছিস কেন? জ্যোতির হাসি বন্ধ হয়ে যায়। মেয়েটা মূলত আমাকে দেখেই হাসছে। নশোবার সাথে আমি বের হই। কারাগারের সামনে এসে দাঁড়িয়ে আছি। ভিতরে কথা বললে তারা বলেন আজকে দেখা করা যাবে না। নশোবা তবুও দাঁড়িয়ে আছে। ঘণ্টাখানেক চেষ্টা করেও কোনো লাভ হয়নি। কারাগারের সামনের দিকে হেঁটে আসবো, তখনই নশোবা বসে পড়ে রাস্তার পাশে। আমি হাতটা ধরি। চোখটা টিপটিপ করছে, কোনো কথা নেই। মানুষের ভিড় লেগে যায়। পাশের দোকান থেকে পানি নিয়ে চোখে মুখে পানি দেওয়ার পর কিছুটা স্বাভাবিক হয়। নশোবার হাত ধরে রাস্তা পার করি। মেয়েটা যেন একটু লজ্জা পায়। নশোবা বলে, আসলে গত রাত থেকে কিছু খাওয়া হয়নি। এই মুহূর্তে গলা দিয়ে খাবার নামার কথা না। মা অসুস্থ মানুষ, মাকেও শান্ত রাখা যায় না। এদিকে বাবার কথা চিন্তা করে খারাপ লাগছে। তার ডায়াবেটিসের ওষুধ যদি দেওয়া যেত তবুও একটু শান্তি লাগতো। 2-3 মিনিটও যদি দেখা করতে পারতাম। নশোবার চোখ ভর্তি পানি। মেয়েটার মুখের দিকে তাকিয়ে এখন মায়া লাগছে। রাতে না ঘুমানোর কারণে মুখে ব্রণ উঠে গেছে। পাশের একটা দোকানে জিজ্ঞেস করেই আশেপাশে ভাতের হোটেল আছে কি না। একটা ভাতের হোটেলের খোঁজ পাই। নশোবা বলে, আমি এখন ভাত খাবো না। আমি বললাম, আপনিও যদি অসুস্থ হয়ে যান তবে কে দেখবে সব কিছু বলুন তো। নশোবা ভাতের হোটেলে আসতে রাজি হয়। আমাদের খাবার মেনু ছিল চিংড়ি ভর্তা, লাউ শাক দিয়ে নদীর রুই মাছ। নশোবা এটা দিয়ে খায়। ভাত খাওয়ার পরে মেয়েটা কিছুটা স্বাভাবিক হয়। খাওয়া শেষে আমরা যাই নশোবার মামার শালার বাসায়। তার সাথে কথা বলার পর তিনি বলেন বিকেলের দিকে তিনি বলে দিবেন যেন একবার দেখা করার সুযোগ দেয়। 4টার দিকে কারাগারের সামনে যাবে, আমি কল দিয়ে বলে দিব। বাবার সাথে দেখা করতে পারবে শুনে নশোবা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঘড়িতে দেখলাম দুপুর 1:20 বাজে। আমরা আবার একটা রিক্সা নিয়ে কারাগারের সামনে আসি। পাশে একটা চায়ের দোকানে চুপচাপ বসে থাকি। নশোবা বলে, জানেন বাবা ঘুমানোর আগে একবার আমাদের 2 বোনকে দেখতেন। বাবা বলেন তার মেয়েদের মুখ না দেখলে রাতে ভালো ঘুম হয় না। অথচ আমার লক্ষ্মী বাবাটা এখন জানি না ভিতরে কেমন আছে। নশোবা ফুফিয়ে কাঁদছে। এই মেয়েটাকে কি বলে সান্ত্বনা দিব আমার জানা নেই। চুপচাপ বসে থাকা ছাড়া এই মুহূর্তে আমি আর কী বা করতে পারি বলুন তো। 4টার দিকে কারাগারের ভিতরে গেলে সত্যি সত্যি এবার দেখা করবার অনুমতি দেয়। 10 মিনিট কথা বলতে পারবো। বাবা মেয়ে দুই পাশে দাঁড়িয়ে কাঁদছে। চাইলে কেউ কাউকে স্পর্শ করতে পারছে না। কিছুক্ষণ কথা হয়। 10 মিনিট পর আমরা বের হয়ে আসি। নশোবা বাহিরে বের হয়ে একটা বেঞ্চের উপর বসে কাঁদতে থাকে। যে কান্না কিছুতেই থামছে না। মেয়েটার হাত ধরে বাহিরে নিয়ে আসি। নশোবার বাবার কিছু ঔষধ আর কিছু খাবার কিনে একটা টোকেনের নাম লিখে কারাগারের দোকানে দিয়ে আমরা বের হই। নশোবা তবুও বসে থাকে বাহিরে। নশোবা বলে, আমার বাবা যে এখানে ভিতরেই আছে, আমিও এখানে থেকে এখানেই থাকবো। বাবার পাশাপাশি আছি মনে হবে। রাত 11টা পর্যন্ত আমরা কারাগারের পাশে বসে থাকি। নশোবার চোখ থেকে পানি ঝরছে। মনে হয় আষাঢ় মাসের কোনো বৃষ্টি একদিন নেমে এসেছে। 11:20 নশোবা চোখ মুছে নিয়ে বলে, চলেন বাসায় যাই। মার বোন হয়তো চিন্তা করছে। আমি দেখলাম মেয়েটা কি সহজে চোখ মুছে স্বাভাবিকভাবে কথা বলছে। একটা রিক্সা নিই। নশোবা রিক্সা বসে বলে, যদি একবার বাবার হাতটা ধরতে পারতাম কিংবা বাবার মাথায় হাত রাখতেন তবে ভালো হতো। তবে দেখেন সেসবের কোনো সুযোগ নেই। কি অদ্ভুত এক দেখা হলো বাবা মেয়ের, কেউ কাউকে স্পর্শ করতে পারছি না। নশোবাকে বাসায় দিয়ে আমি বের হই। বাসায় ফিরতে ফিরতে রাত 12টা বেজে যায়। মা একবার চুপি চুপি এসে জিজ্ঞেস করে, কী খবর? আমি বললাম অনেক জটিল মামলা, 3 দিন পরে কোর্টে ওঠানো হবে। তবে মনে হয় না
জামিন হবে এত তাড়াতাড়ি। রাতে আবার অফিস থেকে আরও 2 দিনের ছুটি চাইলাম, তবে তারা বলে দিল ছুটি দেবে না। নওশোবার সাথেই আমার সারাদিন কাটে। ওদের দুঃসম্পর্কীয় আত্মীয় যারা প্রশাসনের বড় পদে আছে তাদের কাছে ছুটতে থাকি। সবাই কেবল আশ্বাস দেয়, তবে কাজের কাজ এদিকে আসো, কিছুই ফ্যানটা হয় না। ছাড়ো। নওশোবার ক্লান্ত মুখের Come দিকে here, তাকিয়ে please. মায়া লাগে। মেয়েটা এখন আর কাঁদে না, কঠিন হয়ে গেছে। হয়তো অতি ফ্যান দুঃখী ছাড়ো, মানুষ গরম কঠিন লাগতেছে হয়ে তো যায়, আমার। নওশোবাও তেমন হয়ে গেছে। ঠিক আছে, আমি আর কথা 21 দিন পরের ঘটনা। ওকে। আমরা কারাগারের সামনে দাঁড়িয়ে আছি। নওশোবার আমার মতো আরো অনেকেই দাঁড়িয়ে আমি আছে। গরমে কষ্ট পেলে কেউ ফ্যান অদ্ভুত এক ছাড়বো না, আমি আর অপেক্ষা। ছাড়বো না। কেউ প্রিয়জনকে খাবার কিনে দিতে চায়, ঠিক কেউ আছে? দেখা করতে এসে একবার দেখা করার সুযোগ না পেয়ে মন খারাপ নিয়ে চলে যায়। 5টার পরে কারাগার থেকে জামিন পাওয়া আসামিদের ছাড়া হয়। ফোন তো বাবা ব্যাক একে করলে আমি একে দিয়ে ভিতর দিবি, থেকে ব্যাক কি মানুষ করে? আসে আর করে আমরা না তো। আগ্রহ নিয়ে তাকিয়ে থাকি। কল একসময় করবে, নওশোবার কল বাবাও করো। আসে। মাথাটা ব্যথা করে, মামার দূর ফ্যানটা থেকে ছেড়ে দিবে দেখতে একটু। পাই তাকে, হাতে একটা লাল শপিং ব্যাগ। হাঁটতে হাঁটতে আমাদের কাছাকাছি আসেন। নওশোবা বাবাকে জড়িয়ে ধরে। এই 21 দিনে মেয়েটাকে এমন কাঁদতে না দেখলেও আজকে নওশোবা ভীষণভাবে কাঁদছে। সবগুলো চোখ বাবা মেয়েকে দেখছে। বাসায় ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। কান্নাকাটির মুহূর্ত শেষ হলে আমি নওশোবাদের বাসা থেকে বের হতে যাব, তখনই নওশোবা আমাকে দাঁড়াতে বলে। ঘরের ভিতরে ছুটে যায়, তারপর আমার সামনে এসে দাঁড়িয়ে হাতে স্বর্ণের চেনটা দেয়। নওশোবা বলে, দেখেন, আমি জানি আপনার পরিবারে কেউ চায় না আমার সাথে আপনার গরমে বিয়ে জানটা হোক। বের হয়ে যায়। চাচার কাছে জানিয়ে দিয়েছি সবটা। আমি আসলেই চাই না, যারা আমাদের জীবনের সবটুকু জেনে মেনে নিতে পারবে সেই পরিবারেই আমি যাব। আর আপনার কাছে আমি সারা জীবনের জন্য ঋণী হয়ে থাকবো এই কটা দিন আমাকে সময় দেওয়ার জন্য। যেখানে বহু নিকট আত্মীয়রা মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে আপনি এসেছেন, তাই কৃতজ্ঞতা জানাতেই হয়। নওশোবার কথা শুনে আমার আর কিছু বলতে ইচ্ছে হয়নি। আমি চুপচাপ বের হয়ে আসি হাতে চেন নিয়ে। বাসায় ফিরলে মা বলে, নওশোবার বাবার জামিন হয়েছে। আমি বললাম, হ্যাঁ। তদন্ত করে 3 কোটি টাকার ঘটনার সাথে বাবার কোনো সম্পৃক্ততা পাইনি। মা খুশি হয় অনেকটা। আমাকে বলে, তাহলে তো ভালোই হয়েছে, তোর বাবাকে খবরটা দিয়ে আসে। আমি উঠে দাঁড়িয়ে মায়ের হাতে চেনটা দিই। মা কিছুটা অবাক হয়। মা বলে, এই চেন তোর কাছে কীভাবে? আমি বলি, মা, নওশোবার চেন ফেরত দিয়েছি, ও চায় না আমাকে বিয়ে করতে। মা কিছু সময় চেন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, তারপর চুপচাপ চলে যায়। আমার চাকরি নেই, এখন বাসায় শুয়ে বসে দিন কাটে। সন্ধ্যায় মালিক চাচার দোকানে আড্ডা দিই। বাসায় ফিরি রাত 10টার দিকে। এই দেশে আর চাকরি করবার ইচ্ছে নেই। ঠিক করেছি দেশের বাইরে চলে যাব। বড় বোন থাকে টেক্সাসে, আপাই সব কাগজপত্র গুছিয়ে নিতে বলছে। 2-3 মাসের ভিতরে হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। সন্ধ্যাবেলা মালিক চাচার দোকানে বসে শামসুর মাথায় হাত বোলাচ্ছি। শামসু মালিক চাচার কুকুরের নাম। কখনো একটা রুটি কিনে দেই, কখনো আবার বিস্কিট। এখন শামসু আমার ভক্ত হয়ে গেছে। পাশে এসে বসে, পা দিয়ে কখনো আমার হাত ধরে। পেছন থেকে কেউ একজন বলল, কুকুরটা আপনার? আমি মাথা ঘুরে পেছনে তাকিয়ে দেখি যে মুখ, তাতে আমি থেমে যাই। মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না। নওশোবা চুল থেকে ক্লিপটা খুলে দেয়, কাঁধ বেয়ে চুল নেমে আসে ঝর্ণার মতো করে। পাশেই টুলে বসে দোকান থেকে একটা রুটি নিয়ে এক টুকরো শামচুর সামনে দেয়। শামচু রুটির টুকরো খপ করে ধরে ফেলে। আমি মেয়েটাকে দেখছি, বুকের ভিতর অদ্ভুত একটা টান অনুভব করছি। নওশোবা বলে, একটা বিষয় ভেবে দেখলাম, আপনি আসলে স্বার্থপর। একটা বার আর আমার খোঁজ নেননি। আমি বললাম, দেখেন, আমি হলাম গাছের মতো, কিছু সময় ছায়া হয়েছিলাম, এর বেশি কিছু করতে পারিনি। তবে গাছের ছায়া শীতে দরকার হয় না, শীতে সবাই রোদ খুঁজে। আপনার এখন শীতল দিন এসে গেছে, আমার মতো ছায়ের দরকার নেই, যে এখন দরকার রোদের। নওশোবা বলে, ভালোই গুছিয়ে কথা বলতে পারেন, অভিমান করে আছেন? আমি হেসে বললাম, তেমন কিছু না। নওশোবা বলে, ঠিক করেছি, রাতে আজকে আপনার সাথে হোটেলে ভাত খাবো। জলদি হোটেল খুঁজে বের করেন, যেখানে রুই মাছ পাওয়া যায়। নদীর রুই মাছ হলে ভালো হয়,
অবশ্য নদীর না হলে সমস্যা নেই। নয়শোবার ডাক আমি এড়িয়ে যেতে পারি না। এই মেয়েটাকে ভালোবাসি। পথে একসাথে ছুটতে ছুটতে ভালোবাসা জমে গেছে। সেদিন যখন চেইনটা ফেরত দিয়েছে মনে হয়েছে বুকের ভেতর থেকে কিছু একটা হারিয়ে ফেলেছি। নয়শোবা খাবার খেতে খেতে বলে, আপনার মা আজকে দুপুরে কল দিয়েছেন। আমার জন্য আপনার চাকরি চলে গেছে শুনলাম। এখন নাকি দেশের বাইরে চলে যাবেন ঠিক করেছেন। আপনি চাইলে দেশে থাকতে পারেন, আমি রুই মাছ ভালো রাখতে পারি। আশা করি আপনার খারাপ লাগবে না। নয়শোবা এক হাত দিয়ে হাতটা ধরে আমার। মেয়েটার হাত বহুবার ধরা হয়েছে, কখনো রাস্তা পার হতে যেয়ে আবার কখনো অসুস্থ হয়ে পড়েছে। তবে এবার এই হাতের স্পর্শ অন্যরকম লাগছে। নয়শোবার সাথে আমার বিয়ের 13 দিন হয়ে গেছে। বিয়ের 1 সপ্তাহ পর আমার নতুন একটা চাকরি হয়ে যায়। অফিস থেকে রাতে বাসায় ফিরে যখন খাবার টেবিলে বসি দেখি বাসায় আজকে রুই মাছ রান্না হয়েছে। মাম পাশ থেকে বলে, এই মাছটা নদীর মাছ, 3 কেজি ওজনের। তোর বাবা আজকে বাজার থেকে নিয়ে এসেছে। মাছটা কিন্তু বৌমা রান্না করেছে। তোর বাবা যে এখন বৌমার হাতে রুই মাছ রান্নার ভক্ত হয়ে গেছে। মায়ের কথা শুনে আমি খেয়ে দেখি আসলে নয়শোবা রুই মাছটা ভালোই রাখতে পারে। গল্পটা নয়শোবা, লেখা মুস্তাকিম বিল্লাহ।